This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শর্মিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 2:06 মানে ফুল অ্যান্ড ফাইনাল। দেখুন, ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট এখনো না এলেও দ্বাদশ রাউন্ডেই ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন ফলতার বিজেপি প্রার্থী। 15 রাউন্ডে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা পেয়েছেন 1,03,089টি ভোট। 14 রাউন্ডে সিপিএম প্রার্থী পেয়েছেন 33,416টি ভোট। কংগ্রেসের তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন জাহাঙ্গীর খান অর্থাৎ তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের ছবিটা এবং এই মুহূর্তের আপডেট, শুভেন্দু। দেখো, এই মুহূর্তে বিজেপি প্রার্থী 69,673 ভোটে এগিয়ে রয়েছে। তার প্রাপ্ত ভোট, দেবাংশু পণ্ডার প্রাপ্ত ভোট 1,30,089, সিপিএম পেয়েছে 33,416 এবং কংগ্রেস 9,089, তৃণমূল জাহাঙ্গীর খান একেবারে চতুর্থ স্থানে চলে গেছে, 5,134টি ভোট পেয়েছে। আমি এই মুহূর্তে একেবারে গণনা কেন্দ্রের সামনে রয়েছি। গণনা কেন্দ্রে কিন্তু সকাল থেকেই তৃণমূল এবং তৃণমূলের এজেন্ট এছাড়াও তৃণমূল প্রার্থীকে দেখা যায়নি। আমি একেবারে দেখানোর চেষ্টা করব যে বিজেপির যে উল্লাস, বিজেপির যে চিত্রটা, যে ক্যাম্প অফিস, সেখানে দেখানোর চেষ্টা করব যে একেবারে কিন্তু তারা রয়েছেন এখানে। কিছুক্ষণ আগে পর্যন্ত উল্লাস হয়েছে এবং নেতৃত্বরা তারা কিন্তু এখানে বসেই রয়েছেন এবং নেতৃত্বদের সঙ্গে প্রার্থী কিছুক্ষণ আগে দেখা করে গেছেন এবং ফলতাতে পুনর্নির্বাচন একেবারে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অভিযোগ ছিল 29শে এপ্রিল যে এই ফলতা নির্বাচনে ইভিএমে টেপ মারা, আতর দেওয়ার অভিযোগ ছিল এবং তুমি দেখতে পাচ্ছ যে উল্লাসের ছবিটা এবং কর্মী সমর্থকদের উল্লাসের ছবিটা আমি ক্যামেরা পার্সন সৌভিককে বলবো দেখানোর জন্য, যেখানে নেতৃত্বরাও কিন্তু বসে রয়েছে একেবারে পাশেই নেতৃত্বরা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে সমস্ত নেতৃত্বরা তারা এইখানেই বসে রয়েছে, একেবারে তারা অপেক্ষা করছেন যে বিজেপি প্রার্থী কখন বেরোয়। এবং আমি এই মুহূর্তে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে ডায়মন্ড হারবারের জেলা সভাপতি সোমা ঘোষের সঙ্গে। আমাদের 15 রাউন্ডে প্রায় 69,000 ভোটে লিড, এটা 21 রাউন্ড, আর কয়েকটা রাউন্ড বাকি। কত আশা করছেন আপনারা, কত লিড দেবেন? আমরা তো পুরোপুরি আশাবাদী যে 1 লাখ পেরোবে। হ্যাঁ, সেই আশাতেই আছি এখনো পর্যন্ত। কারণ যে আমরা ট্রেন্ড দেখছি, যেভাবে দেখছি, প্রথম রাউন্ডে হয়তো সিপিএম একটু এগিয়ে ছিল, কিন্তু এখন আস্তে আস্তে ওদের কিন্তু মার্জিনটা কমছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা পুরোপুরি আশাবাদী যে এইটার লিডটা কিন্তু এলাকায় ওটাই ঠিক হবে। এই যে জাহাঙ্গীর খান নিজেকে যে পুষ্পা বলে দাবি করত, সে কিন্তু একেবারে 4 নম্বরে চলে গেল। এইটা মানে যেখানে 24শে নির্বাচনে অভিষেক ব্যানার্জি ওখানে এই বিধানসভা থেকে 2 লক্ষের বেশি ভোটের লিড দিয়েছিল, সেইটা এই বিষয়টা কিভাবে দেখছে? দেখুন, এই যে পুষ্পা বলে নিজেকে দাবি করেছিল, সেটা সন্ত্রাস করে কিন্তু নিজেকে পুষ্পা ভেবেছিল। আর সন্ত্রাস করেই কিন্তু এই যে আপনারা প্রশ্ন করলেন না, অভিষেক ব্যানার্জি 24শে 2 লক্ষেরও বেশি ভোটে ফলতা থেকে লিড দিয়েছিল। এটা তো সম্পূর্ণরূপ এখানকার মানুষকে কি ভোট দিতে দেওয়া হয়েছিল? আমরা তখনও জানি যে এখানকার মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। ইভিএম মেশিনে প্রত্যেকটাতে সেলো পেরে আটকানো ছিল এবং এইবারে কিন্তু 26শেও কিন্তু বিধানসভায় ওরা শুরু করেছিল, কিন্তু সেটা পেরে ওঠেনি। কারণ এতটাই স্বচ্ছতা ছিল এইবারের ভোটে যে সেটা কোনোভাবেই পেরে ওঠেনি এই তথাকথিত পুষ্পা। আর শুভেন্দুর সঙ্গে থাকো। ভয় মুক্তের পরিবেশ, কোনো ভয় নেই, কোনো সন্ত্রাস নেই। মানুষ সকালবেলা গেছিলেন, ভোট দিয়েছেন, এজেন্টরা বসেছিলেন, তৃণমূল বাদ দিয়ে সবকটা রাজনৈতিক দলের এজেন্ট। আজকে সকাল থেকে কিন্তু একই ছবি আমরা দেখেছি। তৃণমূল বাদ দিয়ে বাকি সব রাজনৈতিক দলের এজেন্ট তারা কাউন্টিং সেন্টারে পৌঁছে গেছিলেন, সকাল সকাল পৌঁছে গেছিলেন বিজেপি প্রার্থীও। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতা থেকে প্রায় 2 লক্ষের কাছাকাছি ভোটে লিড দিয়েছিল গত 2024-এর নির্বাচনে, কিন্তু এবারের পুনর্নির্বাচনে সেটা একেবারেই উল্টে গেল। কি কারণ, কি রয়েছে? ও তো কাউকে ভোট দিতে দেয়নি, যা পেরেছে ঝাঁটিয়ে নিয়ে চলে গেছিল। এখন মানুষ ভোট দিয়েছে, মানুষ স্বাধীনতা পেয়েছে, মানুষের ভোট মানে ভোটে মানুষ দিয়েছে, মন ভরে ভোট দিয়েছে। এতদিন অভিষেক ব্যানার্জির একটা পোশাক জাহাঙ্গীর খান নামক একটা জঞ্জাল, তার অত্যাচারে ফলতার অলিতে গলিতে তার যে সন্ত্রাস বাহিনী ছিল, তাদের অত্যাচারে মানুষের বাক রুদ্ধ হয়ে গেছিল।
আজ মানুষ নতুন জীবন পেয়েছে, নতুন আনন্দ পেয়েছে, নতুন শান্তি পেয়েছে। তার একটাই কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরাট পরিশ্রমের ফল। রাউন্ডই হয়ে গেছে, 14 রাউন্ড হয়ে গেছে, প্রায় 62,000-এর উপরে লিড রয়েছে এবং এখনো 7 রাউন্ড গণনা বাকি আছে। দেখা যাক কত পাচ্ছে। 15 রাউন্ড শেষে এখনো পর্যন্ত ভোটের যা অঙ্ক পাওয়া যাচ্ছে যে বিজেপির প্রাপ্ত ভোট 1,03,089, আর দ্বিতীয় স্থানে সিপিএম 33,000-এরও বেশি ভোট পেয়েছে। একেবারে চতুর্থ স্থানে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, সেই 2016-এ বামেরা দ্বিতীয় স্থানে ছিল, 24-এ লোকসভা নির্বাচনে সেখান থেকে নাকি 2 লাখ লিড পেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সত্যি এই ভোটের পর মানে বিধানসভা নির্বাচন 26-এর হওয়ার পর তো এটা প্রথম নির্বাচন, অনেকেই ভাবনা চিন্তা শুরু করেছিলেন যে প্রধান বিরোধী তাহলে কে হতে চলেছে ফলতার ক্ষেত্রে। ফলতা কিন্তু দেখছি যে দ্বিতীয় স্থানে বামেরাই উঠে গেল। এটা নিশ্চয়ই একটা আলাদা অন্যরকম বার্তা দেয় গোটা রাজ্যের দিক থেকেই। দেখো, এখানে 3টে রাজনৈতিক বার্তা রয়েছে, তুমি যেটা একদম বললে সেখান থেকে শুরু করছি। বামেদের দিক থেকে কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ অবস্থান তৈরি হয়ে গেল ফলতাতে। এইরকম একটা সিচুয়েশনে যেখানে ফলতা পুনর্নির্বাচন হলো, সেখানে প্রায় 34,000 ভোট 15 রাউন্ডের শেষে, যেটা মনে করা হচ্ছে যে 40,000 ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং হচ্ছে যে বিরোধী কংগ্রেস ভোটটাকেও যোগ করলে বাম কংগ্রেস জোট যেটা হওয়ার সম্ভাবনা থাকছে বিজেপির এগেনস্টে, সেই জায়গাটা কিন্তু একটা ইঙ্গিত থেকে যাচ্ছে ভবিষ্যতে তাহলে কি বিজেপির সাথে বামেদের এবং বামেদের সঙ্গে যুক্তভাবে গণতান্ত্রিক ফ্রন্টের লড়াই হবে। সেই প্রশ্ন কিন্তু আজকে ফলতার এই ফলাফল তুলে দিল। 1 নম্বর একটা রাজনৈতিক পয়েন্ট যে বামেরা খাতা খুললো 2024-এ, 16-র পরে হারিয়ে গেছিল, 19-এর পরে হারিয়ে গেছিল, এই 26-এ তারা একটি সিট ডোমকলে জিতেছে। ফলতাতে এই সিচুয়েশনে তারা দ্বিতীয় স্থানে উঠে এলো এবং রীতিমতো ভোট কেড়েছে, যে ভোট নজর কাড়ার মতো, কারণ প্রার্থী ওখানকার মার খাওয়া মাটি কামড়ে পড়ে থাকা প্রার্থী। অন্যদিকে দ্বিতীয় ইঙ্গিত হচ্ছে গেরুয়া ঝড় নয়, এবার গেরুয়া সাইক্লোন বলা চলে। এই ফলতা যেখানে 2 লক্ষেরও বেশি ভোটে লিড নিয়েছিলেন, 1,68,000 সম্ভবত, যেটুকু মনে পড়ছে লোকসভা নির্বাচনে 2 বছর হয়নি। ডায়মন্ড হারবার মডেল কিন্তু সাইক্লোনে উড়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। যে ইলেকশন কমিশনকে ভ্যানিশ কুমার বলে সম্বোধন করা হচ্ছিল, যারা করছিলেন তারা কিন্তু ভ্যানিশ হয়ে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল বলে কিছু রইল না। সেই ডায়মন্ড হারবার মডেল বলে কিছু রইল না শুধু নয়, সেখানে যে ভোট 2 বছর আগে তিনি পেয়েছিলেন সেই ভোটের সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিল ফলতার আজকের এই ফলাফল। যে অভিযোগগুলো রয়েছে তুমি শুনছিলে এখনই, পরপর আমাদের সাংবাদিক শুভেন্দু ওখানে যাকেই ধরছে তারাই বলছে দীর্ঘদিন পরে ভোট দিচ্ছে, কেউ 12 বছর 13 বছর। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই মুহূর্তে সঙ্গে রয়েছে। সুজন বাবু, তাহলে কি এটা বলা যেতে পারে যে অদূর ভবিষ্যতে বিজেপি ভার্সেস বামেদের লড়াই দেখব গোটা রাজ্য জুড়ে? ফলতার ফলাফল কিন্তু একটা অন্যদিকে দিশা দেখাচ্ছে, অনেকেই বলছেন রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। এটা তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক, এটা স্বাভাবিক ছিলও বটে। আরএসএস এর অংশ হিসেবে বিজেপি এবং তার আরেকটা আউটফিট হচ্ছে তৃণমূল আউট, বিজেপি ইন। কিন্তু মানুষের হয়ে লড়াইটা তো গরিব মানুষ, তাকে ঐক্যবদ্ধ করে, কম বয়সী ছেলে মেয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে পাম, তার কোনো বিকল্প তো নেই। এতদিন মানুষ তার ভোট দিতে পারছিল না, নিজের মতো করে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এবং অবশ্যই দ্বিতীয় আসলে বামপন্থীরা আছে, না বুঝবার কোনো কারণ নেই। আরো ঠিকমতো ক্যাম্পেইন করার সুযোগ পেলে, কয়েকটা দিন বাড়তি পেলে হয়তো আরো বাড়তি হয়ে যেত। এইটা নিয়ে কোনো সন্দেহ। গরিব মানুষ উপলব্ধি করছে যে তার হয়ে কথা বলতে পারে কে, ইয়াং ছেলে মেয়েরা তারা বুঝতে পারছে তার হয়ে কথা বলতে পারে কে। বামপন্থার কোনো বিকল্প নেই, এটা আরো একবার স্পষ্ট হবে। বেশ, অনেক ধন্যবাদ। তৃণমূলের তো কোনো ক্যান্ডিডেট ছিল না, তৃণমূল তো ক্যান্ডিডেট তুলে নিয়েছে এবং এই জয়টা গণতন্ত্রের জয়, মানুষের জয়, ফলতার মা বোনেদের জয়। এবং আজকে যুবরাজ অভিষেক ব্যানার্জি 7 লক্ষর ওপর ভোটে ডায়মন্ড হারবার মডেল, দ্য ফেমাস ডায়মন্ড হারবার মডেল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে যেভাবে করেছিলেন লোকসভার ভোট, সেটা আজকে ভেরি ক্লিয়ার। সুতরাং মানুষ শেষ কথা বলবে এবং উন্নয়নের কাজে আমাদের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফার্স্ট প্রায়োরিটি ভয় আউট, ভরসা ইন। দেখুন, মাত্র কয়েকদিন আগে, মানে ক্ষমতা থাকার সময় আর কি, তৃণমূলের দুর্গ ফলতা এখন কার্যত তাসের ঘর হয়ে গেছে। মাত্র 20 দিনের মধ্যেই রাজপাট যেতেই টিম করছে ঘাসফুল শিবির।
দু বছর আগে লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে 7 লক্ষের বেশি ভোট পেয়ে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রেকর্ড গড়েছিলেন দেশের মধ্যে। তার মধ্যে ফলতাতেই লিড ছিল 1,68,372টি ভোটে। ক্ষমতার হাত বদল হতেই ঝুঁকে গিয়ে ওয়াক ওভার দিয়ে দিলেন পুষ্পা। ডায়মন্ড হারবারে অভিষেকের লিডও কমলো হু হু করে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দেখিয়ে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। এদিকে ভোট প্রচারে গিয়ে বিরোধীদের কার্যত শ্মশানে পাঠানোর হুমকি দিয়েছিলেন অভিষেক। কি বলেছিলেন জানিয়ে পরে চর্চা হয়। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। স্লোগান দিয়েছিল ঝুঁকেগা নেই, এখন এটা তো বলেনি যে छिपेगा नहीं, पुष्पा छिपेगा नहीं बोलेनी, छिप गया पुष्पा, अब उसका क्या चर्चा करना। তৃণমূলের 3 বারের সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আত্মীয়ের একাধিক সম্পত্তিতে কলকাতা পুরসভার পক্ষ থেকে নোটিশ গিয়েছিল। সাংবাদিকরা যখন প্রশ্ন করতে গিয়েছিলেন তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ঔদ্ধত্য দেখা গিয়েছিল। সেই ঔদ্ধত্য কি কমে গেছে? মানে এখন কি সুর নরম হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? কারণ তিনি সময় চেয়েছেন, কোনো রকম ডকুমেন্ট কিন্তু পাঠায়নি। বাড়ির অবৈধ অংশ ভেঙে দেওয়ার বিষয়ে যখন নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা, সে বিষয়ে তথ্য জমা দেওয়ার জন্য এবার কলকাতা পুরসভাকে আইনজীবী মারফত চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি 7 দিনের নোটিশ যে দেওয়া হয়েছিল সেই সপ্তাহ শেষ হচ্ছে, সময়সীমাও শেষ হচ্ছে, তার আগে পুরসভাকে চিঠি দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুশোভন সঙ্গে রয়েছে। সুশোভন, আমরা যখন প্রশ্ন করেছিলাম পাল্টা সাংবাদিকদের, মানে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা গিয়ে খোঁজ নিন তো কলকাতা পুরসভা কোন অংশটাকে বেআইনি বলেছে, তারপর আমি দেখব। তাহলে তিনি কোনো তথ্য তো দিচ্ছেন না, তিনি উল্টে সময় চাইছেন। মানে কার্যত তিনি কি এখনো বিষয়টাকে হজম করতে পারছেন না, এই নোটিশগুলোকে হজম করতে পারছেন না? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত 10 দিন সময় চেয়েছেন। শনিবার সন্ধ্যায় কলকাতা পুরসভার আইনজীবী মারফত একটি চিঠি গেছে, সূত্রের খবর যে সেখানে 10 দিন সময় চাওয়া হয়েছে, যে মূলত তার বিরুদ্ধে বা তার যে সম্পত্তিগুলোর যে অবৈধ অংশ বলা হচ্ছে সেগুলোর কারণ তিনি দর্শাবেন। স্বাভাবিকভাবেই অতীতে এরম যখন ঘটনা ঘটেছে কলকাতা পুরসভা, তখন কিন্তু যদি কেউ সময় চান সেক্ষেত্রে সময় মঞ্জুর করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে যে নোটিশ আগেই দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ঠিকানায়, সেখানে কিন্তু সোমবার অথবা মঙ্গলবার এই দিনক্ষণ শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ শনিবার এই চিঠি পাঠানো হচ্ছে, অর্থাৎ আরও 10 দিন, অর্থাৎ মাঝখানে যে সময়সীমা সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয় কিনা, যদি দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কারণ দর্শায়, আর যদি না দেওয়া হয় তাহলে সোমবার বা মঙ্গলবার কি পদক্ষেপ নেওয়া হয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সময়ের দিকে এখন আমাদের তাকিয়ে থাকতে হবে এবং নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 10 দিন সময় চাইলেন, যদি তিনি সময় পান সেক্ষেত্রে আইনজীবী মারফত তিনি কি কারণ দর্শায় সেটাও গুরুত্বপূর্ণ। একদম সুষমা, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতা পুরসভার যিনি রয়েছেন কমিশনার স্মিতা পান্ডে, তার একটা বক্তব্য আমাদের কাছে রয়েছে, তার বক্তব্যটা অবশ্যই শোনাবো। এবং তার পাশাপাশি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু বলছেন যে এই সিদ্ধান্তটা, মানে তাকে অতিরিক্ত সময় দেওয়া হবে কিনা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অতিরিক্ত সময় দেওয়া হবে কিনা তার সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সময় চেয়েছে কতদিন? সেটা 2 সপ্তাহ মতন সময় চেয়েছেন, দেখছি আমরা তো কালকে বিকেলের দিকে পেয়েছি, দেখছি। ডকুমেন্টস গুলো কি দিয়েছেন উনি? আরে বাবা, সেটা সময় চেয়েছেন তাহলে ডকুমেন্ট দিয়ে। দেখুন, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
এবং আমাদের দপ্তরে যারা রয়েছেন, যারা এই লিগ্যাল বিষয়গুলো দেখছেন, তারা এটার আলোচনা করবেন। তাকে সময় দেওয়া হবে না, এই বিষয়ে কি হবে সেটা ডিসাইড করে জানানো হবে। নির্বাচনে তৃণমূল এই মুহূর্তে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই অধ্যত্ত অহংকার, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, বড়দেরকে অসম্মান করা, নিজের দলের মধ্যে পর্যন্ত তিনি এতটাই নিন্দিত, ওনাকে নিয়ে যদি আমি কোনো কথা বলি তাহলে একটা পুঁতি গন্ধময় নর্দমায় ঢিল মারা হবে এবং সেখান থেকে আরো নতুন করে আবার গন্ধ বেরোবে। ফলে অভিষেককে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। দেখুন, আমাদের সাংবাদিকদের কাজ হলো যখনই কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে তখন আমরা প্রত্যেকটা পক্ষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। তেমনই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি প্রশ্ন করেছিলাম যে আপনার বাড়িতে তো নোটিশ পাঠানো হচ্ছে, আপনার একাধিক সম্পত্তিতে তো নোটিশ পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, কোনো সঠিক উত্তর পাইনি, উল্টে মেজাজ দেখতে হয়েছে আমাদেরকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রিয়াকশন দিয়েছিলেন সেদিন দেখুন। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, এটা জিজ্ঞেস করে আসুন, আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লকে এবার চটির চাটি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লেকে ঠাকুরপুকুর থানা থেকে বের করার সময় ওঠে চোর চোর স্লোগান, পিঠের ওপর চটির চাটি, ছোড়া হলো ডিমও। আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, গতকালই গ্রেপ্তার করা হয় কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লেকে। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, ছবি তো আমরা দেখছি, তোমার কাছ থেকে জানতে চাইবো ইন ডিটেল ঠিক কি ঘটেছিল তখন। দেখো, তোমাকে জানিয়ে রাখি 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে এবং পুরো 16 চেয়ারম্যান সুদীপ পল্লে গতকাল রাত্রিবেলায় কিন্তু একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করে ঠাকুরপুকুর থানা এবং দুই ব্যক্তির কাছ থেকে, দুজন ব্যবসায়ীর কাছ থেকে 5 লক্ষ এবং 3 লক্ষ টাকা সে ডিমান্ড করে ব্যবসা করতে গেলে, অর্থাৎ ছোট ছোট দোকানদার। এবং তারা যখন আজকে ঠাকুরপুকুর থানায় আসে এবং সেখানে বেশ কিছু বিজেপি সমর্থকেরা আসে, সুদীপ পল্লেকে যখন আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়, ডিম ছোড়া হয় এবং চোর চোর স্লোগান দেওয়া হয়। এলাকার মানুষজনের বক্তব্য যে শুধু এই দুজন নয়, এরকম বহু মানুষজন আছে যাদের কাছ থেকে কিন্তু এই সুদীপ পল্লে তোলা চেয়ে, হুমকি চেয়ে তাদেরকে বিরক্ত করে এবং বেশ কয়েকজনের কাছ থেকে তিনি টাকা পয়সাও নিয়েছিলেন। নির্দিষ্ট যে অভিযোগ করেছে দুজন ব্যক্তি, এই অভিযোগ, তাদের যে অভিযোগ সেটা হচ্ছে কিন্তু যে বিগত 3 বছর ধরে দোকান খুলতে না দেওয়া, পাশাপাশি তাদেরকে মারধর করা এবং 8 লক্ষ টাকা ডিমান্ড করা, ব্যবসা করতে গেলে তাকে 8 লক্ষ টাকা দিতে হবে। এই সমস্ত ক্ষোভ কিন্তু আজকের মানুষের উড়ে ওঠে যখন সুদীপ পল্লেকে থানা থেকে আলিপুর কোর্টের দিকে নিয়ে যাওয়া হয়। সেই সময় চোর চোর স্লোগান দেওয়া হয় এবং তাকে লক্ষ্য করে জুতো এবং ডিম ছোড়া হয়। শুভজিৎ, ধন্যবাদ। তোলার লোক উনি চেয়ারম্যান, তার সঙ্গে বোর্ড কাউন্সিলর হয়ে যেভাবে মানুষের থেকে তোলা তুলছে, যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে দিনের পর দিন, এর থেকে আর বড় অভিযোগ কি থাকে? আমার ক্ষেত্রে, আমার 2011 সাল থেকে একটি মোটরসাইকেল সারানোর দোকান ছিল 17 নৃসিংহ দত্ত রোডে একটা ফ্ল্যাটের তলায় গ্রাউন্ড ফ্লোরে। তো সেখানে আমি গত 12 বছর ধরে 11 সাল থেকে ব্যবসা করে যাচ্ছি, সমস্ত রকম সরকারি ডকুমেন্টস নিয়ে। তা সত্ত্বেও 2024 সাল থেকে তার নিকটতম আত্মীয় ফ্ল্যাটে বাসিন্দা, তারা আমার ব্যবসা বন্ধ করার জন্য উঠে পড়ে দীর্ঘদিন ধরে লেগে আছে। সুদীপ পল্লের একজন নিকট আত্মীয় প্রশান্ত দত্ত এবং শিপ্রা দত্ত, সোমা দত্ত, এরা দুজন সুদীপ পল্লের মাধ্যমে এবং আরো 2-3জন ফ্ল্যাট ওনার, যেমন শিপ্রা মিত্র, জানাকর
এদেরকে সঙ্গে নিয়ে আজ আগামী বিগত 3 বছর ধরে আমাদের উপর নানা রকমভাবে টর্চার করছে। উপর থেকে ময়লা ফেলে দেওয়া, গরম জল ফেলে দেওয়া থেকে শুরু করে, কারণ এটাই আমরা এখানে ব্যবসা করতে পারবো না, আমাদেরকে দোকান বেচে দিয়ে চলে যেতে হবে ওদের কাছে। কি ভাবছেন অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে শুধুমাত্র কলকাতায়? না, গোটা রাজ্যে কিন্তু জিরো টলারেন্স একেবারে নীতি। কারণ খানাকুলেও বুলডোজার চলল তৃণমূলের মদতে রাস্তার দুধারে গজিয়ে ওঠা বেআইনি দোকান ভাঙলেন বিজেপি বিধায়ক। খাল নয়াঞ্জলি বুঝিয়ে রাতারাতি গজিয়ে উঠেছিল দোকান। বিজেপি ক্ষমতায় এসেই দখল মুক্ত হচ্ছে সরকারি জায়গা। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী তন্ময়। তন্ময়, এই অভিযোগগুলো জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি যে নয়াঞ্জলি বুঝিয়ে রাতারাতি দোকান গজিয়ে উঠছে, এবং তখনই বলেছিলেন এলাকার মানুষ যে স্থানীয় যে প্রশাসন রয়েছে, স্থানীয় যে নেতৃত্ব রয়েছে, তাদের মাথায় হাত ছাড়া সম্ভব নয়। এই যে এখন দোকানগুলো ভাঙা হচ্ছে, সেক্ষেত্রে এলাকার মানুষের কি প্রতিক্রিয়া? দেখো, এলাকার মানুষ কোনোভাবেই সতর্ক হয়নি। যেটা বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ, আরামবাগ থেকে খানাকুল যাওয়ার আরামবাগ গড়েরঘাট রাস্তার দুধারে যে নয়াঞ্জলি আছে এবং ডিভিসির যে ক্যানেল আছে, সেই সমস্তগুলি দখল করে বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছে। বারবার প্রশাসনকে জানানো হয়েছে এবং বিগত যে বোর্ড ছিল, এর আগের যে পঞ্চায়েত সমিতির বোর্ড, তার সঙ্গে যে বিডিও ছিল, তাকেও বিভিন্ন সময় জানানো হয়েছে। এবং বড় বাঁধ নিয়ে খানাকুল জুড়ে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়। বারে বারে অভিযোগ উঠে ওই নয়াঞ্জলিগুলো বুঝিয়ে দেওয়ার জন্য জল নিকাশি হয়নি এবং যে সেচ কাজ, এবং যে ছবিগুলো সত্যিই চিন্তার কোনো অস্থায়ী দোকান নয়, কংক্রিটের একেবারে বড় বড় বিল্ডিং একেবারে দাঁড়িয়ে গিয়েছে নয়াঞ্জলি বুঝিয়ে। বিভিন্ন জায়গা তৈরি হয়ে গিয়েছিল, বিভিন্ন ঘর আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়িক কাজে লাগানো হতো, এবং সেগুলো প্রায় বেশিরভাগই কংক্রিটের আমরা দেখতে পাচ্ছি। তো সেগুলো আজ পুরো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। এবার একটু দুর্গাপুরের ছবিটা দেখাই। দুর্গাপুর স্টেশন লাগোয়া সেন মার্কেটে ব্যবসায়ী সমিতির ঘর দখলের চেষ্টা। এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে জবরদখল করা হচ্ছে, এরকম একটা অভিযোগ উঠতে থাকে। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককেও মারধর করা হয় বলে অভিযোগ। ব্যবসায়ীদের পাল্টা প্রতিরোধে এলাকায় তুমুল উত্তেজনা, বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রীতিমতো লাঠিচার্জ করে। সিসি ক্যামেরা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। একদল দুষ্কৃতী তারা একটি ঘর দখল করার চেষ্টা করেছিল, ব্যবসায়ী সমিতির ঘর দখল করার চেষ্টা করেছিল। তখনই পরিস্থিতি সামাল দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। যে ঘটনায় ঘটনা কেন, ঘটনা ঠিক ছিল না। ব্যবসায়ীরা নিঃসংকোচে নির্দ্বিধায় তারা ব্যবসা করবেন। সেই ব্যবসাদের আমিও ব্যবসা করেছি, ব্যবসা করে ছেলে আমি জানি ব্যবসাতে কী আছে না আছে। একটা ব্যবসা যদি বন্ধ হয়ে যায় ওটা এলাকার মানুষের সমস্যার সম্মুখীন হবে। তা আমি চাইবো না কখনোই এটা বন্ধ হোক। আমি খবর পেয়েছি, খবর পাওয়ার পরেই আমি চেষ্টা করছি এলাকার ব্যবসায়ী আছেন তার সাথে কথাবার্তা বলে দ্রুত সমস্যার সমাধান হয় তার জন্য সচেষ্ট হব, এবং আমি নিজে অবশ্যই পরিদর্শনে যাব। শুভজিৎ, এই বাংলায় ক্ষমতায় আসার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলেছিলেন যে অনুপ্রবেশকারীদের জন্য বিশেষ ব্যবস্থা কিন্তু নেওয়া হবে, 3D পলিসি নেওয়া হবে। সেটা কি কি? ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। তাহলে কি সেই কাজই হতে চলেছে? ডিটেক্ট ডিলিটের পর এবার ডিপোর্টের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জেলায়। জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সমস্ত জেলা শাসককে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকে। অনুপ্রবেশকারী ধৃত বাংলাদেশি ও রোহিঙ্গাদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ। 2025-এর মে মাসে কেন্দ্রের দেওয়া নির্দেশ কার্যকর হচ্ছে বদলের বাংলায়, অর্থাৎ বাবুর এই নির্দেশ গত বছর মে মাসেই দেওয়া হয়েছিল। এই রাজ্যে পালা বদলের পর 1 বছর পর মে মাসে এই নির্দেশ কার্যকর হতে চলেছে। ক্ষমতায় থাকতে 15 বছর অনুপ্রবেশকারীদের তোষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ বারবার উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের দিক থেকে। আর এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই বিপদ বাড়ছে কি কোথাও অনুপ্রবেশকারীদের? কারণ যেমন কথা তেমন কাজ। 3Dর পর এবার হোল্ডিং সেন্টারে পাঠানোর নির্দেশ, হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ বিভিন্ন জেলায়। কয়েকদিন আগে নবান্ন থেকে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো।
অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কার্যকর হয়েছে পশ্চিমবঙ্গে, পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএম মধ্যে পাঠাতে হবে। একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের রাজ্যে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ডিটেনশন ক্যাম্প তৈরি হবে না, যেটা বারবার তৃণমূলের পক্ষ থেকে দাবি করে আসা হচ্ছিল। কিন্তু এই হোল্ডিং সেন্টার মূলত কোথায় হবে, হোল্ডিং সেন্টারের মূলত কাজ কি হবে এবং হোল্ডিং সেন্টারের সঙ্গে ডিটেনশন ক্যাম্পের মূলত পার্থক্যটা কোথায় জানাবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, স্বাভাবিকভাবে গোটা রাজ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে এই হোল্ডিং সেন্টারটা কি, কোথায় হবে, এর কাজ কি? দেখো, এখনো পর্যন্ত যেটুকু সরকারি সূত্রে জানা যাচ্ছে, জেলা থেকে আমরা জানতে পারছি, সেখানে প্রত্যেকটি জেলাতে হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে, করার নির্দেশ দেওয়া হয়েছে। অলরেডি 23 তারিখে নোটিফিকেশন রয়েছে গভর্নমেন্টের, প্রত্যেক জেলা ডিএমএসপিকে এগুলো পাঠানো হয়েছে। কি হোল্ডিং সেন্টার না, সেখানে এস্টাবলিশড অর্থাৎ তৈরি হওয়া যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোকে প্রয়োজন মতো ব্যবহার করে নেওয়া, প্রয়োজন মতো পরিমার্জন করে নিয়ে, সংস্কার করে নিয়ে এই হোল্ডিং সেন্টার। কারণ যে অনুপ্রবেশকারীরা চিহ্নিত হয়ে যাচ্ছেন তাদেরকে রেখে দেওয়ার জন্য, অর্থাৎ জেলখানা নয়, ডিটেনশন ক্যাম্প নয়, কিন্তু একটা ঘেরা জায়গার মধ্যে তারা থাকবেন। সেটা কোনো জেলাতে কোনো স্টেডিয়ামের অব্যবহৃত বিল্ডিং বা অংশকে ব্যবহার করা হতে পারে, সেই প্রস্তুতি চলছে। কোথাও ব্যবহার না হওয়া যে কিষাণ মান্ডিগুলো রয়েছে, সেই কিষাণ মান্ডির প্রচুর বড় বড় গোডাউনের মতো ঘর রয়েছে, বিল্ডিং রয়েছে, অন্যান্য বিল্ডিং রয়েছে, সেগুলোতেও ডরমিটারি সিস্টেম করে সেখানে রাখার ব্যবস্থা করা, পাশাপাশি সেখানে শৌচালয়, রান্নাঘর এগুলোর ব্যবস্থা করা। অর্থাৎ যতক্ষণ সেখানে হোল্ড করে রেখে দেওয়া হবে হোল্ডিং সেন্টারে, এই যাদেরকে ডিপোর্ট করা হবে, ডিপোর্ট করার আগেতে, অর্থাৎ ডিলিট হয়ে গেছে, এরপর অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাকে ধরে নিয়ে গিয়ে এই হোল্ডিং সেন্টারে রেখে দেওয়া। সেই হোল্ডিং সেন্টার জেলায় তোমাকে যেটা বললাম, অব্যবহৃত যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোকেই একটু পরিমার্জন করে নিয়ে সেখানে থাকার ব্যবস্থা, রান্নার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এবং তাদের শৌচালয়ের ব্যবস্থা, ডিটেনশন ক্যাম্প এবং জেলখানা নয় কিন্তু ঘেরা জায়গার মধ্যে আবদ্ধ করে রেখে দেওয়া, সেই পরিকল্পনায় কোথাও সেগুলো চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে, বা সেগুলো এই হয়তো 2-1 দিনের মধ্যেই সেগুলোর সংস্কারের কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ কীভাবে সেগুলোকে ঘেরা জায়গা আবদ্ধ করে রেখে দেওয়ার মতো করে তৈরি করা যাবে। ফলে জেলাগুলোতে এই চিহ্নিতকরণের কাজই কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি পাচ্ছে। ফলে প্রত্যেক জেলায় হোল্ডিং সেন্টার এখনো পর্যন্ত এটুকু আমরা জানতে পারছি। একদম, অনেক ধন্যবাদ তন্ময়। দেখুন, 1 বছর আগে অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফকে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল কেন্দ্র, কিন্তু তৎকালীন তৃণমূল সরকার সেই নির্দেশ কার্যকর করেনি। বিজেপি ক্ষমতায় আসতেই সেই নির্দেশ কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএ এর আওতায় যারা নেই সেই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করে বিএসএফকে হস্তান্তর করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো।
ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে রাজ্যের জেলা শাসকদের কাছে একটি নির্দেশিকা চলে গেছে। প্রত্যেকটা জেলাতে হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। সীমান্তবর্তী জেলাগুলোর দিকে নজর রাখছি আমরা। কোচবিহার থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কল্যাণ। সুমন, কি খবর পাচ্ছি? দেখো, গোটা রাজ্যেই কিন্তু এই সেন্টারগুলো হবে, হোল্ডিং সেন্টারগুলো হবে, এবং বিশেষ করে তুমি সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যদি কোচবিহারের কথা বলো, এখানে প্রায় 500 কিলোমিটারের বেশি রয়েছে সীমান্ত, তার মধ্যে 100-র বেশি কিলোমিটার রয়েছে উন্মুক্ত সীমান্ত। ফলে স্বাভাবিকভাবেই অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল কিন্তু এই কোচবিহার ছিল, বিগত দিনে কিন্তু আমরা দেখেছি। ফলে কোচবিহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ কারণেই এসআইআরের সময় আমরা দেখেছি বহু মানুষকে খুঁজে পাওয়া যায়নি, এবং চর এলাকা যেগুলো রয়েছে নদীর অপর প্রান্তে, যেখানে বিএসএফের গতিবিধি নেই, যেখানে সীমান্ত উন্মুক্ত, সেই জায়গাগুলো কার্যত ফাঁকা হয়ে গেছে। ফলে কোচবিহার দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মানুষরা ছড়িয়ে পড়েছেন বাংলাদেশিরা, সিএ বাদ দিলে যারা রয়েছেন তাদেরকে কিন্তু এবার ফেরানোর পালা। ডিপোর্ট এবং প্রথমে ডিটেক্ট, তারপরে ডিলিট, তারপরে যে ডিপোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এটা কিন্তু কার্যকর হতে চলেছে। কারণ এই সমস্ত যারা লোকদের ধরা হবে তারা কিন্তু আদালতেও যাবে না, সরাসরি সেই হোল্ডিং সেন্টারে যাবে, এবং যে হোল্ডিং সেন্টারে রেখে তারপর কিন্তু তাকে ফেরত পাঠানো হবে বাংলাদেশে বিজিবি এবং বিএসএফের পর কথা প্রসঙ্গে। স্বাভাবিকভাবেই কোচবিহারের যে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এই জায়গায় যে হোল্ডিং সেন্টার হচ্ছে, গোটা রাজ্যের মতো কোচবিহারেও হবে, এবং কোচবিহারে এই সমস্ত জিনিস কিন্তু তৎপরতা কিন্তু রাজ্য প্রশাসনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফলে এই খবর পাওয়ার পর স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা যেমন দেখা যাচ্ছে, পাশাপাশি এই প্রক্রিয়া কিভাবে হবে, কেমন ভাবে হবে, এই দিকে কিন্তু সকলের এই মুহূর্তে নজর। বেশ, সঙ্গে থাকো। সুকান্ত মজুমদার, তার সঙ্গে একটু আগে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাই। একদম সুকান্তদা, জেলায় জেলায় হোল্ডিং সেন্টার করা হচ্ছে, কেন্দ্রের তরফে নির্দেশিকা এসেছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী, এটা কি আসামের ডিটেনশন ক্যাম্পের মতো, না ঠিক কি করতে চাইছেন আপনারা? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে যারা সিএ এর আওতায় পড়েন না, তারা যদি বাংলাদেশ থেকে যদি এখানে ঢুকে থাকেন তাদের বাইরে যেতে হবে। এবং সেক্ষেত্রে উনি স্পষ্ট একটা নির্দেশিকা দিয়েছেন যে পুলিশ ধরে সোজা বিএসএফের কাছে নিয়ে যাবে, বিএসএফ বিপিও দিয়ে তাদেরকে তাদের নিজের দেশে পাঠিয়ে দেবে। যারা সিএ এর আওতায় পড়েন তারা থাকবেন স্বাভাবিকভাবে, তো যারা বাংলাদেশি তাদেরকে ফেরত যেতে হবে। এবং যারা জেলে আছেন এই মুহূর্তে এই অনুপ্রবেশের দায় যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকেন, তাদেরকেও কিন্তু জেল থেকে বেরিয়ে আসলে ওই হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যদি কেউ অনুপ্রবেশ করে ভারতবর্ষে প্রবেশ করে, যে ভারতীয় নাগরিক নয় এবং সিএর আওতাতেই আসছেন না, বা 24 সাল পর্যন্ত যেহেতু ওই দেশের নাগরিকদেরকে যারা সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী অর্থাৎ হিন্দু, জৈন, বৌদ্ধ, তাদেরকে এখানে থাকার অধিকার দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের ফরেনার্স অ্যাক্টের পরিবর্তনের ফলে। এর বাইরে যারা আছে তাদেরকে আমরা আমাদের জনগণের ট্যাক্সের টাকা খরচ করে খাওয়াবো, রাখবো, চিকিৎসা করাবো। বাচ্চা কাচ্চা প্রেগনেন্ট হয়ে যদি আসেন, বাচ্চা কাচ্চা যদি থাকে, তাদের দেখভাল করবে, এর তো কোনো মানে হয় না। যে দেশের নাগরিক তারা দেখুন, সীমান্তবর্তী জেলাগুলোর দিকে তো আমরা বিশেষভাবে নজর রাখছি। এছাড়া বেশ কিছু জেলা রয়েছে যেখানে কিন্তু এই অনুপ্রবেশের সমস্যা বা এই সীমান্তবর্তী এলাকাগুলোতে যে স্মাগলিং এর ব্যবসাটা চলে সেইগুলোর সমস্যা রয়েছে। তার মধ্যে অন্যতম বীরভূম, কারণ সেখানে গরু পাচারের অভিযোগ বারবার উঠেছে, কারণ খুব সহজে মালদা, মুর্শিদাবাদের সঙ্গে কানেক্ট করা যায় এই জেলাকে। সেই বীরভূম জেলার এই মুহূর্তে কি অবস্থা, সেখানেও স্বাভাবিকভাবে জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে নিশ্চিত হোল্ডিং সেন্টার তৈরি করার জন্য। আমাদের প্রতিনিধি হিমাদ্রি সেখান থেকে রয়েছে, বীরভূম থেকে রয়েছে। হিমাদ্রি, সেখানকার জেলা প্রশাসনেও বার্তা গিয়েছে, নির্দেশ গিয়েছে, সেখানে কি প্রস্তুতি তোমার নজরে বা তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, গতকাল যে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, বীরভূম জেলাতেও কিন্তু জেলা শাসককে সেই নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি জেলা শাসকের দপ্তরের সামনে রয়েছি। গতকাল আজকে যেই নির্দেশ দেওয়া হয়েছে তারপরেই কিন্তু একাধিক জায়গায় সেই সমস্ত জায়গাগুলি খোঁজার কাজ কিন্তু শুরু করা হয়েছে, যেটা প্রশাসন সূত্রে জানতে পারছি। যেমন বিভিন্ন কিষাণ মান্ডি রয়েছে বা বড় অন্যান্য সরকারের যে সমস্ত জায়গাগুলি রয়েছে, যে বীরভূমে প্রায় প্রথম ধাপে 1,78,000 মতো নাম ডিলিট হয়েছিল, তার মধ্যে বহু মৃত রয়েছে, তারা অন্য
জায়গা থেকে এসেছিলেন এমনও রয়েছে, কিন্তু যারা অরিজিনালি অন্য দেশ থেকে এসছে বা অনুপ্রবেশকারী এই ধরনের বা রোহিঙ্গা এই ধরনের যারা রয়েছেন ভিসা উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ যারা রয়েছে তাদের সংখ্যাটা কত সেটা একদিকে দেখার কাজ চলছে, এবং সেই পরিমাণ মতো তাদেরকে কোথায় কোথায় রাখা হবে সেই দিকে সেই সমস্ত জায়গা খোঁজার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে, এবং খুব যেটা প্রশাসন সূত্রে জানতে পারছি একেবারে দ্রুততার সাথে কিন্তু সেই কাজ করা হবে, কারণ যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ পালনে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে এবং দ্রুততার সাথে সেই কাজ শেষ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং কোথায় কোথায় অর্থাৎ বীরভূম জেলায় যেমন যেই যটি ব্লক রয়েছে 19টি ব্লকে 19টি কিষাণ মান্ডি রয়েছে, সেই জায়গাগুলিতে কোথাও কোন কিষাণ মান্ডিটা কতটা কাজে লাগে, কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় এই ধরনের একাধিক লিস্ট কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে, বা অন্যান্য যে সমস্ত সরকারি জায়গাগুলি রয়েছে সরকারি বড় আবাসন যেগুলি ফাঁকা রয়েছে সেই সমস্ত জায়গা বা লোকালয় থেকে পাশে বা কোন জায়গায় রাখলে সেফ হবে এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং বৈঠকও কিন্তু এই মধ্যে শুরু হয়েছে। একদম আপাতত তোমাকে ধন্যবাদ হিমাদ্রি। অর্থাৎ যে পরিকাঠামোগুলো ইতিমধ্যে তৈরি হয়েছে সেইগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হচ্ছে যেখানে হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। আর খুব ভালো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে হিমাদ্রি, সত্যি তো এখনো বিভিন্ন জেলায় আমরা দেখেছি অনেকের নাম বাদ গিয়েছে যাদের মধ্যে অনেকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়েছেন বা চিহ্নিত করার প্রসেসের মধ্যে রয়েছেন, তাদেরকেই সেই হোল্ডিং সেন্টারে রাখা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন অপর সহকর্মী শুভতোষ। মালদা মুর্শিদাবাদের এই জায়গার ছবিগুলো এসআইআর পর্বে বারবার তুলে ধরেছে শুভতোষ, এবং সেখানে আমরা যখন দেখেছি বাংলাদেশে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই জেলাগুলোতে কিভাবে সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে, সেই জায়গাগুলো বিশেষ করে নজর রয়েছে হোল্ডিং সেন্টার খুব দ্রুততার সঙ্গে সেই জায়গাগুলো তৈরি করতে হবে। সেই জেলাগুলোর ছবি আমাদের সামনে তুলে ধরবেন প্রতিনিধি শুভতোষ সঙ্গে রয়েছেন। শুভতোষ। হ্যাঁ দেখো, মালদা এবং মুর্শিদাবাদ প্রথম থেকে এসআইআর হওয়ার আগে থেকে কিন্তু বিশেষ করে আলাদা করে নজর দেওয়া হচ্ছিল এবং দেখা যাচ্ছে সবথেকে বেশি ডিলিটেড নাম এই দুই জেলাতেই রয়েছে। এবং সে কারণেই কারণ বাংলাদেশের এখানে বর্ডার তো দীর্ঘ রয়েছে, জলপথ রয়েছে, এছাড়া বহু জায়গা রয়েছে যেখানে ফেন্সিং নেই, সেখানে অবাধে প্রবেশ করে মানুষ। এখানে তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই যে নির্দেশ এসেছে সরকারি সেই জায়গা দেখা হচ্ছে, বিশেষ করে সেখানে এখানে প্রথমে দুটো বিষয়কে খুব গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। কারণ এখানে যারা থাকবে এই হোল্ডিং সেন্টারে, এই হোল্ডিং সেন্টার কখনোই ডিটেনশন ক্যাম্প নয়, কিন্তু হোল্ডিং সেন্টারে যারা থাকবে তারা একরকম কিন্তু বন্দি হিসেবেই তাদেরকে প্রায় ট্রিট করা হবে। কিন্তু তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা আবার জেলখানা যে বলতে যা বোঝায় বা সংশোধনাগার বলতে যেটা বোঝায় সেটাও হবে না। ফলে না ডিটেনশন ক্যাম্প না সংশোধনাগার, এটা কিন্তু হোল্ডিং সেন্টার হচ্ছে এবং বড় একটি জায়গা নেওয়া হবে যেখানে তার উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকবে এখনো পর্যন্ত যেটা নির্দেশ। একই সাথে ছেলে এবং মহিলা এবং পুরুষদের জন্য আলাদা করে ভাগ থাকছে। শুধু তাই নয়, 3 বেলা খাওয়ার দেওয়া হবে, হেভি ফুড, এছাড়া থাকছে হচ্ছে পানীয় জল এবং চা থাকবে, এই সমস্ত খাবারগুলো তাদেরকে দেওয়া হবে। এবং শৌচালয়ের ক্ষেত্রেও শৌচাগারের ক্ষেত্রেও কিন্তু মহিলা পুরুষদের জন্য আলাদা থাকছে। জেলায় জেলায় এই ধরনের একটা প্রস্তুতি নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শুভতোষ যে কথা বলছিল, শুভতোষের কথা প্রসঙ্গে কৌশিকের কাছে যাব। কৌশিক রয়েছে ফারাক্কার ঠিক এপার থেকে, মানে মুর্শিদাবাদ থেকে। কৌশিক, শুভতোষ যে কথা বলছিল যে পুরুষদের জন্য একটা আলাদা তৈরি হবে, মহিলাদের জন্য আলাদা, যদি কোনো বাচ্চা থেকে থাকে তার ব্যবস্থা কি করা হবে, পুরো বিষয়টাকে বাঁচতে হবে, কোন জেলায় কোনো জেলায় হয়তো 2টো হলো, কোনো জেলায় 3টে হতে পারে, মানে একাধিক হতে পারে। একাধিক প্রশ্নের উত্তরগুলো আগামীতে সামনে অবশ্যই উঠে আসবে। কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসনের কান পেতে কি শুনতে পেরেছো, কি শোনা গেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় কিন্তু সেই রকম একটা চিঠি এসে পৌঁছেছে, তবে সেই কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে। সীমান্ত যে এলাকার যে সমস্ত সরকারি ভবন রয়েছে সেই সমস্ত ভবনকে ব্যবহার করা হতে পারে, যেমন মুর্শিদাবাদের লালগোলা সীমান্তে বেশ সরকারি একটি ভবন রয়েছে, সেই ভবনকে ব্যবহার করা হতে পারে। অন্যদিকে শামশেরগঞ্জ বা জঙ্গিপুরের মাঝামাঝি এলাকায় সেই রকমই একটা ভবন ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে ইতিমধ্যেই সেসব প্রক্রিয়া শুরু হয়েছে, নতুন করে কোনো ভবন নির্মাণ হবে না। পুরনো যে সমস্ত সরকারি ভবন, কোনো ক্ষেত্রে আবার কৃষক বাজার যেগুলো ব্যবহার হয় না সেই সব বাজারকেও ব্যবহার করা হতে পারে। এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় কিন্তু যদি দেখো সব থেকে সীমান্ত বেশি 125 কিলোমিটার বাংলাদেশ সীমান্ত এলাকা রয়েছে এবং এই সীমান্তে কিন্তু অধিকাংশ জায়গায় কাঁটা তার নেই, কোনো জায়গায় জলপথ, আবার কোনো জায়গায় হাঁটা মেঠো পথ রয়েছে। সেই জায়গা থেকে মুর্শিদাবাদ জেলাকে বিশেষ করে নজর রয়েছে। এছাড়াও তোমাকে যেটা বলছি, হোল্ডিং সেন্টার না কোনো ডিটেনশন ক্যাম্প না কোনো সংশোধনাগার, তার মাঝামাঝি, অর্থাৎ তাদেরকে রেখে দেওয়ার প্রক্রিয়া, হোল্ড করে রেখে দেওয়ার প্রক্রিয়া, মানে
কোনো একটা সময়ের ব্যবধান, হয়তো 10 দিন হতে পারে বা 5 দিন হতে পারে, সেরকম একটা সময়ের পার্থক্য মাত্র। কিন্তু এইখানে মূলত মনে করা হচ্ছে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা, তাদেরকে চিহ্নিত করে ভরে রাখা হবে। তবে ইতিমধ্যে কিন্তু মুর্শিদাবাদ জেলায় এর আগেই কিন্তু বাংলাদেশি গ্রেপ্তারের সংখ্যা সামনে এসেছে। সেক্ষেত্রে মুর্শিদাবাদ জেলায় যদি সেই অর্থে চিহ্নিত করতে পারে তাহলে কিন্তু একাধিক হোল্ডিং সেন্টার লাগবে, এবং বিশেষত সেই সব হোল্ডিং সেন্টারগুলো মূলত করা হতে পারে জঙ্গিপুর মহকুমার মধ্যে, তোমার যেমনটা বলছিলাম শামশেরগঞ্জ থেকে জঙ্গিপুর। বেশ, ধন্যবাদ কৌশিক। কৌশিক যে কথা বলছিল যে এটা কোনো জেল নয়, অর্থাৎ কোনো সংশোধনাগার নয়, এটা কোনো ডিটেনশন ক্যাম্প নয়, অর্থাৎ ডিটেন করে বা আটক করে এনে রাখা এই বিষয়টাও নয়, এটা হোল্ডিং সেন্টার, হোল্ড করে রাখা হবে এবং তারপরেই তাকে তার দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। এদিকে গৃহবধূ এবং তার নাবালিকা মেয়েকে বাংলাদেশে পাচারের অভিযোগে গঙ্গারামপুরে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতা। গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আনারুল মিয়াকে গ্রেপ্তার করলো হিলি থানার পুলিশ। এই আনারুল মিয়া তিনি কি প্রভাবশালী, কি অভিযোগ তার বিরুদ্ধে? রূপকের কাছ থেকে জানবো। রূপক, দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, গত 1 বছর আগে কোচবিহারের এক গৃহবধূ এবং তার নাবালিকা কন্যাকে কিন্তু গঙ্গারামপুরে প্রথমে এনে তারপর কিন্তু হিলি হয়ে বাংলাদেশে কিন্তু পাচার করে দেওয়ার অভিযোগ করেছিল এবং তারপর কিন্তু একটা মুক্তিপণ চাওয়া হয়েছিল তার স্বামীর কাছ থেকে। সেই টাকা না দেওয়ার পরে কিন্তু এই যে টাকা না দেওয়ার পর কিন্তু এই ঘটনায় যে দুজন ছিল তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল যখন এই বিষয়টি সামনে এসেছিল। এদিকে তারপর কিন্তু এই যে আনারুল মিয়া, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির যে তৃণমূল পঞ্চায়েত সদস্য, সে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু তৃণমূল ক্ষমতায় থাকার কারণে কিন্তু দীর্ঘদিন পুলিশ কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে সরকার পরিবর্তন হয়েছে, গত 21 তারিখে আবার নতুন করে হিলি থানায় এই আনারুল মিয়ার নামে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী। এরপরে কিন্তু গত পরশু রাতে তাকে গঙ্গারামপুরে বৈকুণ্ঠপুর এলাকা থেকে গ্রেফতার করে, এরপর কিন্তু গতকাল তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। তাকে 4 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। এই আনারুল মিয়া এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা বলেই কিন্তু পরিচিত এবং বিপ্লব ঘনিষ্ঠ বলেই কিন্তু জানা গেছে প্রাথমিকভাবে। যেহেতু বিপ্লব ঘনিষ্ঠ এবং দাপুটের তৃণমূল নেতা, সেই কারণেই কিন্তু পুলিশ এতদিন তাকে গ্রেফতার করেনি বা তাকে স্পষ্ট করার সাহস পায়নি, কিন্তু এটাই জানা গেছে। ধন্যবাদ। এদিকে পালা বদলের পরই দুর্নীতি, হামলা, হুঁশিয়ারিতে একেবারে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। দিকে দিকে চলছে পুলিশের ধরপাকড়। গত 7 দিনে 70 জনেরও বেশি তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধুমাত্র শনিবারই রাজ্যে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের 17 জন। কলকাতা আর বিধাননগরে শনিবার গ্রেপ্তার 8 জন। ধৃতদের মধ্যে কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে রয়েছেন। বিধাননগর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়া রয়েছেন। হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহার একাধিক জেলায় গ্রেপ্তার তৃণমূল নেতারা। রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছেন সাধারণ মানুষ। কাটোয়ায় আবাসের টাকায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে। তৃণমূল নেতার নামে থানায় অভিযোগও দায়ের হয়েছে। কাটোয়া 1 নম্বর ব্লকের সুদপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য শীতল মণ্ডলের বিরুদ্ধে আবাসের ঘরের টাকা থেকে কাটমানি চাওয়ার অভিযোগ। তৃণমূলের ভয়ে এতদিন মুখ খুলতে পারছিলেন না বলছেন এলাকার মানুষ। কাটোয়া থানায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন উপভোক্তারা। কাটমানির টাকা ফেরতের দাবি তুলেছে বিজেপি। 10,000 টাকা আমাকে ঘর আটকে দেবো বলে 10,000 টাকা আমাকে ঘুরিয়ে নিয়েছে। এই পাকা ঘর সরকার থেকে দিয়ে 10,000 টাকা বললে তুমি যদি তোমার নামে ঘর নেই, যেটার নাম আছে তার সেই তোমার নামে বসিয়ে দেওয়া হবে, তুমি তবে ঘর পাবে, বললে ঘর আটকে যাবে। আর আমাদের কিনে ঘুরিয়ে 10,000 টাকা লাগবে। হ্যাঁ দিয়েছি। ওই বাপি আমার আবাস যোজনা টাকা ঢুকেছিল ঘরের জন্য, তার দরুন শীতল মণ্ডল 4,500 টাকা আমার কাছ থেকে নিয়েছে। সে সদস্য তৃণমূলের সদস্য। টাকাটা আটকে দিয়েছে ওই ওরাই বাপি মাঝি। তৃণমূল। হ্যাঁ, বাড়ি টাকা মানে যখন ঢুকে একবার তখন পেয়েছিলাম, তারপরে টাকা ঢুকা পর বলে টাকা লাগা আমাদের কিনে, তখন প্রথম 30টা ঢুকেছিল মনে হয়, তারপর দিতে পারবো টাকা, আমরা টাকা আমাদের কিনে লাগবে দিয়ে না দিলে টাকা ঢুকাবে না। তারপরে বার আমাদের স্বামী গিয়ে টাকা আবার তুলে নিয়ে দিতে হয়েছে।
তৃণমূলের নেতারাই কার্ড বানিয়ে দিয়ে এদের জন্ম হয়েছে কার্ড বানিয়ে নিতে নিতে। আর এখানে মানে শুধু কাটো নয়, কাটো তো শুধু কাটোয়া বীজনগর যেটা এটা সুলভাগ, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যাবে যখন দেখবে ছোট বড় মেজো সেজো যত নেতা আছে সব কার্ড মানে ধরা পড়বে। আর এদের গত কয়েক মাস আগেও দেখেছিলেন যে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে বস্তা বস্তা টাকা বার হয়েছে, এবারও ঠিক বার হবে। আর সেই টাকা গোনার জন্য মেশিন যেমন আনা হয়েছিল আবার মেশিন আসবে। অসম্ভব, মিথ্যা কথা। আপনি গ্রামের লোককে জিজ্ঞেস করবেন। আমি আজকে 4 বছর পার্টি ছেড়ে দিয়েছি, আগে ছিলাম, করেছি, সবারই গ্রামের লোককে বিধবা ভাতা বার্ধক্য ভাতা থেকে প্রতিবন্ধী ভাতা সবারই করে দিয়েছি, কিন্তু আমি পাই না পয়সা, কারোর কাছে নেই নাই, সবই অভিযোগ মিথ্যা। যদি কেউ এসে আমাকে বললে যে আপনি পয়সা নিয়েছেন, কিন্তু রাজনীতি না 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 না, এটা সবই মিথ্যা অভিযোগ। বদলের বাংলায় ব্যাডমিন্টনে জোর সুব্রত গুপ্ত। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা খুলেছেন ব্যাডমিন্টন সেন্টার। বানতলায় ব্যাডমিন্টন সেন্টারে চলছে খেলোয়াড় তৈরির প্রস্তুতি। বিভিন্ন ছোটখাটো খেলায় স্পন্সরশিপ দরকার, অন্যান্য রাজ্যের মতোই পরিকাঠামো দরকার এখানে। TV9 বাংলায় বললেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত। ইনজুরির একটা ব্যাপার থাকে, স্পোর্টস ইনজুরি একটা সমস্যা ঠিকই, সেজন্য কিছু প্রোটেকশন নিয়ে কিছু মানে বিশেষ ব্যায়াম ট্যায়াম করা উচিত। সবসময় যে করা হয়ে ওঠে তা নয়, কিন্তু করা তো উচিত ডেফিনেটলি। না আপনার ভয় লাগে না যে আবার যদি কিছু হয়ে যায় ফট করে কাজে এফেক্ট করতে পারে? না না, সেরকম ভয় লাগে না। আমার খেলাটা খুব ভালো লাগে, আর এতদিন ধরে তো খেলছি, কোনো অসুবিধে কখনো হয়নি। আমাদের রাজ্যে প্রচুর প্রমিসিং প্লেয়ার আছে বিভিন্ন খেলায়, শুধু ব্যাডমিন্টন নয়, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিসে আছে খুব ভালো, ফুটবলে তো আছেই, ক্রিকেটে আছে। ক্রিকেটের অবশ্য সরকারি সাহায্যের বিশেষ প্রয়োজন নেই, কিন্তু অন্যান্য যে সমস্ত খেলাধুলোগুলো আছে তাদের অনেক স্পন্সরশিপ দরকার, যেটা তারা পায় না সাধারণত। তো নিশ্চয়ই একটা বিরাট বড় স্কোপ আছে এখানের খেলাধুলোর উন্নতি হওয়ার। এই কোর্টটা যখন আমরা তৈরি করি 2022 সালে, তার আগে কলকাতা শহরে ওই 2টো কোর্টওয়ালা স্টেডিয়াম বোধহয় হাতে গোনা কয়েকটা ছিল। আমি একবার পুনায় গিয়ে প্রকাশ পাড়ুকরের সাথে আমাদের এই ফেসিলিটি তৈরি করার আগে আলোচনা করেছিলাম যে কিভাবে উন্নতি করা যায়। উনি আমাকে বলেছিলেন, বলুন তো আমাদের এখানে কতগুলো এরকম কোর্ট আছে? তো আমি বলেছিলাম কটা হবে, 20টা। বললেন না, আরেকবার গেস করুন। আমি বললাম যে 50টা। উনি বললেন না, 700-র বেশি। তো একটা শহরে যদি এত স্পোর্টসের ফেসিলিটি থাকে, যাতে প্রতিটি বাড়ি থেকেই কেউ না কেউ গিয়ে খেলছে, প্রশিক্ষণ নিচ্ছে, বা জাস্ট খেলাটা ভালো লাগে বলে খেলছে, তাহলে তার মধ্যে থেকে তো উঠে আসবেই। না, আমরা তো চেষ্টা করেই যাচ্ছি। আমরা যদি এখানে যে সংস্থা আছে, যেটা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আছে, তাদের সহযোগিতা যদি পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই আমরা মানে রাজ্য স্তরে তো বটেই, কেন্দ্রীয় স্তরের কম্পিটিশন আমরা এখানে করতে পারি। আমাদের সাধারণভাবে যে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স যে অ্যাক্ট হয়েছে 2025-এ, সেইটা নিয়ে অনেক চিন্তাভাবনা সরকারের হচ্ছে। আমার আশা যে তারা এই সমস্ত অ্যাডপ্ট করে যে খেলাধুলোর যে উন্নতি দরকার সেটা ওনারা করতে পারবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সব সময় তাকে দেখা যায় বিশেষ পরামর্শদাতা হিসেবে তিনি রয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও সবেমাত্র শেষ করেছেন, কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে সবসময় ব্যাডমিন্টনকে একটা আলাদা জায়গা দিয়েছেন সুব্রত গুপ্ত। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এসেও সেই ব্যাডমিন্টন যে একাডেমি, সেখানে বেশ কিছুটা সময় কাটালেন কচিকাচাদের সঙ্গে, এবং আরেকবার যেরকমভাবে এর আগেও মনোনিবেশ করতেন এই খেলায়, সেরকমভাবে এদিনেও খেলাতেই মনোনিবেশ করলেন সুব্রত গুপ্ত। ক্যামেরা সমর দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।